হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। তো আবারও স্বাগতম জানাচ্ছি আজকের ইউটিউব সেশনে, যেখানে আমরা কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আসাম টেট এলপি এবং ইউপির জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজির জন্য, সেগুলো আমরা ডিসকাস করব। তো যদি আপনি রেগুলারলি এমসিকিউ পেতে চান সিডিপি বা অন্য সাবজেক্টের জন্য, তো তাহলে কাইন্ডলি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আমরা এই চ্যানেলে রেগুলারলি কিছু এমসিকিউ, খুব বেশি ইম্পর্ট্যান্ট এমসিকিউ ডিসকাস করব রেগুলারলি। তো সেই জন্য আপনি কোনোটি এমসিকিউ যাতে না মিস হয়, সেই জন্য নিচে দেওয়া এখানে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং বেল আইকনটি প্রেস করুন। তাহলে শুরু করছি আজকের এমসিকিউ সেশনটি। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ বেস্ট সুইটেড ফর ইমোশনাল ডেভেলপমেন্ট অফ চিলড্রেন? তো ইমোশনাল ডেভেলপমেন্টের জন্য আবেগময় যে বিকাশ, সেটার জন্য কোনটি বেস্ট সুইটেড, মানে সবচেয়ে ভালো কোনটি? তো এখানে অপশন 4টি দেওয়া আছে। ডেমোক্রেটিক ক্লাসরুম এনভায়রনমেন্ট, মানে গণতান্ত্রিক ক্লাসরুম এনভায়রনমেন্ট হতে হলে সুবিধা হবে। নো ইনভলভমেন্ট অফ দ্য টিচার্স অ্যাজ ইট ইজ দ্য টাস্ক অফ দ্য প্যারেন্টস, টিচার্সরা না ইনভলভ হবেন না কারণ এটা প্যারেন্টসদের বিষয়। না 3 নম্বর অপশন, কন্ট্রোলড ক্লাসরুম এনভায়রনমেন্ট পরিবেশটা পুরোপুরি কন্ট্রোল স্ট্রিক্ট হতে হবে। না 4 নম্বর অপশন, অথরিটেরিয়ান ক্লাসরুম এনভায়রনমেন্ট, অথরিটেরিয়ান মানে স্বৈরাচারী ক্লাসরুম এনভায়রনমেন্ট। তো এর মধ্যে সবচেয়ে পারফেক্ট বা অ্যাপ্রোপ্রিয়েট এমনিতেই বোঝা যাচ্ছে যে অপশন এ, ডেমোক্রেটিক ক্লাসরুম এনভায়রনমেন্ট, অর্থাৎ গণতান্ত্রিক ক্লাসরুম এনভায়রনমেন্ট। অর্থাৎ ক্লাসরুম এনভায়রনমেন্টটি খুব বেশি গণতান্ত্রিক হতে হবে, স্টুডেন্ট সেন্ট্রিক হতে হবে, অর্থাৎ ছাত্রকেন্দ্রিক হতে হবে। তো একটি ক্লাস তখনই গণতান্ত্রিক হবে যখন ক্লাসটি স্টুডেন্ট সেন্ট্রিক হবে। স্টুডেন্ট সেন্ট্রিক অর্থাৎ ছাত্রকেন্দ্রিক বা লার্নার সেন্ট্রিকও আমরা বলতে পারি। লার্নার সেন্ট্রিক বা স্টুডেন্ট সেন্ট্রিক, যখনই একটি ক্লাসরুম স্টুডেন্ট বা লার্নার সেন্ট্রিক হবে তখনই ক্লাসটি ডেমোক্রেটিক হবে। কারণ ট্র্যাডিশনাল কনসেপ্ট হলো টিচার সেন্ট্রিকটি ট্র্যাডিশনাল ক্লাসরুম ব্যবস্থা, কিন্তু বর্তমান ক্লাসরুম ব্যবস্থা হচ্ছে স্টুডেন্ট সেন্ট্রিক বা লার্নার সেন্ট্রিক। এরপরের কোয়েশ্চেনটি হচ্ছে, এ চাইল্ডস নোটবুক শোজ এরর্স ইন রাইটিং লাইক রিভার্স ইমেজেস, মিরর ইমেজিং এটসেট্রা, সাচ এ চাইল্ড ইজ শোয়িং সাইন্স অফ। তো যদি একটি স্কুলের একটি বাচ্চার যে হোমওয়ার্ক বা খাতাটি আপনি দেখার পর দেখেন যে কিছু ওর যে লিখেছে সেগুলো রিভার্স ইমেজ, অর্থাৎ উল্টো ইমেজ। এরকম লেখার প্রয়োজন, সে লিখেছে এরকম, বি এরকম, ডি এরকম, সে লিখেছে ডি উল্টোভাবে, অর্থাৎ বির মতো ডি লিখেছে, ডির মতো বি লিখেছে, ই লিখেছে এরকম, ই হওয়া উচিত কিন্তু লিখেছে সে এরকম। তো এই যে ব্যবস্থা মিরর ইমেজিং বা রিভার্স ইমেজেস বলা হয় যাকে, সেটা কিসের সাইন? এর মধ্যে নিচের 4টির মধ্যে কোনটির সাইন? তো লার্নিং ডিসঅ্যাডভান্টেজ, লার্নিং ডিসেবিলিটি, লার্নিং ডিফিকাল্টি, লার্নিং প্রবলেম। তো সঠিক আনসারটি হচ্ছে অপশন বি, অর্থাৎ লার্নিং ডিসেবিলিটি। তো অনেক ধরনের লার্নিং ডিসেবিলিটি আছে, যেমন ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া। তো ডিসলেক্সিয়া হচ্ছে পড়ার যে প্রবলেম, লার্নিং ডিসেবিলিটি যেটা রিলেটেড টু পড়ার প্রবলেম, রিডিং ডিসেবিলিটি, সেটাকে ডিসলেক্সিয়া বলে। ডিসক্যালকুলিয়া হচ্ছে প্রবলেম ইন ম্যাথস, অর্থাৎ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন যখন ছাত্র প্রবলেম করে তখন সেটাকে ডিসক্যালকুলিয়া বলে। এরপর হচ্ছে ডিসগ্রাফিয়া হচ্ছে প্রবলেম ইন রাইটিং, তো লেখার সময় উল্টি লিখবে, রিভার্স ইমেজ লিখবে, এরকম লিখবে, তো সেটা হচ্ছে ডিসগ্রাফিয়া। তো এই যে অপশন, এটার শুদ্ধ উত্তরটি হচ্ছে লার্নিং ডিসেবিলিটি। এগুলোকে ডিসেবিলিটি বলে, ডিসলেক্সিয়া বা ডিসক্যালকুলিয়া বা ডিসগ্রাফিয়া। আরও আছে যেমন ডিসএফেসিয়া, এগুলো হচ্ছে লার্নিং ডিসেবিলিটি। এরপরে কোয়েশ্চনটি হচ্ছে কোয়েশ্চন নাম্বার 43, আউট অফ দ্য বক্স থিঙ্কিং ইজ রিলেটেড টু।
তো কনসিস্টেন্ট থিঙ্কিং, মেমোরি বেসড থিঙ্কিং, ডাইভার্জেন্ট থিঙ্কিং, কনভার্জেন্ট থিঙ্কিং। তো আমরা জানি যে কনভার্জেন্ট থিঙ্কিং হচ্ছে যখন আমরা একটি মাত্র চিন্তা মানে কোনো একটি প্রবলেমে পড়ার পর যে কোনো এক ধরনের চিন্তা একমুখী যখন চিন্তা করি তখন সেটা হচ্ছে কনভার্জেন্ট থিঙ্কিং। অর্থাৎ কোনো একটি প্রবলেমে পড়লে আমরা সেই প্রবলেম থেকে রক্ষা পেতে মাত্র কোনো বা বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট একটি মাত্র চিন্তা করে ফেলি, সো দ্যাট আমরা সেই সমস্যা থেকে মুক্ত পাওয়ার জন্য কোনো একটি মাত্র প্রবলেম বা থিঙ্কিং করে সেই প্রবলেম থেকে মুক্ত হওয়ার চেষ্টা করি, তখন সেটা হচ্ছে কনভার্জেন্ট থিঙ্কিং। অর্থাৎ একমুখী চিন্তা, সেটাকে কনভার্জেন্ট থিঙ্কিং বলে। কিন্তু যখন আমরা একটি প্রবলেমে পড়লে অনেক ধরনের সমস্যায় অনেক ধরনের সলিউশন আমরা বের করতে পারি, একটি প্রবলেমে পড়ার পর 3, 4, 5 ধরনের চিন্তা আমরা কী করতে পারি, মানে চয়েস আমাদের কাছে বের করতে পারি চিন্তা করার পর, সেটা হচ্ছে ডাইভার্জেন্ট থিঙ্কিং। অর্থাৎ বহুমুখী বা উভয়মুখী মানে বহুমুখী চিন্তা, ডাইভার্জেন্ট থিঙ্কিং। তো ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ে অনেক ধরনের চিন্তা করা হয় এবং সেটার মধ্যে থেকে যে কোনো একটি বেস্ট বা অ্যাপ্রোপ্রিয়েট বা বেস্ট সুইটেড সেটা আমরা বেছে নিই এবং সেই প্রবলেমটাকে আমরা মুক্ত হই। কিন্তু কনভার্জেন্ট থিঙ্কিংয়ে মাত্র একটি চিন্তা করে একটি সলিউশন বের করে সেটা আমরা সমস্যা থেকে বের হয়ে যাই। তো এটার রাইট অ্যান্সার হচ্ছে আউট অফ দ্য বক্স। অর্থাৎ আউট অফ দ্য বক্স মানে কোনো একটি প্রবলেমে পড়ার পর এমন কোনো ইনোভেটিভ চিন্তা করে সেটা মুক্ত হওয়ার জন্য, সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য, সেটা হচ্ছে আউট অফ দ্য বক্স থিঙ্কিং। তো আউট অফ দ্য বক্স থিঙ্কিং হচ্ছে ডাইভার্জেন্ট থিঙ্কিং। অর্থাৎ বহুমুখী চিন্তা, সেটা হচ্ছে আউট অফ দ্য বক্স থিঙ্কিং। তো রাইট অ্যান্সার হচ্ছে ডাইভার্জেন্ট থিঙ্কিং। এরপরে কোয়েশ্চেনটি হচ্ছে learning experiences should be planned in a manner so as to make learning meaningful. Which of the given learning experiences does not facilitate meaningful learning for the children? তো লার্নিং এক্সপিরিয়েন্স যেটা হবে সেটা প্ল্যান্ড হতে হবে। অর্থাৎ আমরা পেয়েছি যে ফেজেস অফ টিচিংয়ে 3টি ফেজ আছে, যেমন প্রি অ্যাক্টিভ, ইন্টারেক্টিভ এবং পোস্ট অ্যাক্টিভ। এবং সেখানে বলা হচ্ছে যে লার্নিং হচ্ছে টিচিং বা লার্নিং হচ্ছে প্ল্যান্ড অ্যাক্টিভিটি। তো লার্নিং হচ্ছে প্ল্যান্ড অ্যাক্টিভিটি এবং নিচের মধ্যে কোনটি প্ল্যান্ড অ্যাক্টিভিটি লার্নিং এক্সপিরিয়েন্সটি প্ল্যান্ড হয় না। তো ফর্মুলেটিং কোয়েশ্চেন্স অন কন্টেন্ট, অর্থাৎ কোনো কোয়েশ্চন যদি কন্টেন্টের উপর বেস করে কিছু কোয়েশ্চন তৈরি করা বা ডিসকাস করা, ডিবেট অন দ্য টপিকের উপর ভালো করে ডিবেট করা, ডিসকাস করা, অ্যানালাইজ করা, সিনথেসাইজ করা, বা প্রেজেন্টেশন অন দ্য টপিক, টিচার সেটার উপর টপিকটির উপর প্রেজেন্ট করলেন, ডেমনস্ট্রেট করলেন। তো এই 3টি কিন্তু প্ল্যান্ড লার্নিং এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে। অর্থাৎ এগুলো হচ্ছে প্ল্যান্ড অ্যাক্টিভিটি অফ টিচিং। কিন্তু রিপিটেশন বেসড অন মেয়ার রিকল অফ কন্টেন্ট, কোনো একটি কন্টেন্ট ছাত্রদেরকে ড্রিলিং করার উপর, বা রুট লার্নিং যাকে বলে, রুট লার্নিং হচ্ছে মেমোরি বেসড লার্নিং, যেটা হচ্ছে রুট লার্নিং। তো ছাত্রদেরকে মুখস্থ বিদ্যা করানো, সেটা হচ্ছে রুট লার্নিং। এবং লার্নিং এক্সপিরিয়েন্স যদি রিপিটেশন পড়াটি বারবার রিপিট করা হয়, ড্রিল করা হয়, ছাত্রদেরকে ভালো করে ড্রিল করিয়ে পড়ানো হয়, সেটা হচ্ছে রিপিটেশন বেসড লার্নিং। এবং সেটা কিন্তু প্ল্যান্ড অ্যাক্টিভিটির মধ্যে পড়ে না, ভালো লার্নিং এক্সপিরিয়েন্স এর মধ্যে পড়ে না। লার্নিংটি মিনিংফুল হবে না, অর্থপূর্ণ হবে না। কিন্তু বাকি 3টি অপশন আপনি দেখতে পাচ্ছেন, লার্নিংটি অনেক রিসোর্সফুল হবে, ভালো হবে। তো শুদ্ধ উত্তরটি হচ্ছে অপশন এ। তো এরপরে কোয়েশ্চেনটি হচ্ছে 45, কনস্ট্রাকটিভিজম এজ এ থিওরি। তো অলরেডি আমরা জানি কনস্ট্রাকটিভিজম একটা থিওরি আছে। তো কনস্ট্রাকটিভিজম যে থিওরি, সেটা নিচের মধ্যে কোনটি ফোকাসেস অন দ্য রুল অফ ইমিটেশন, অর্থাৎ ইমিটেট করা, সেটা ভুল হবে, কারণ ইমিটেট বিহেভিয়ারিজমে আছে, বিহেভিয়ারিজমে। এরপর আছে এমফেসাইজ অন দ্য রুল অফ লার্নার ইন কনস্ট্রাক্টিং হিজ ওন ভিউ অফ দ্য ওয়ার্ল্ড। তো বাচ্চাদেরকে, অর্থাৎ শিশুরা নিজে কিছু চিন্তা করে কিছু শিখবে,
নিজের পার্সপেক্টিভে কিছু শিখবে, নিজে কিছু বের করে শিখবে, তো অ্যাপ্রোপ্রিয়েট সেটাই হবে, বাকিগুলো আমরা দেখতেই লাগবে না। এমফেসাইজ মেমোরাইজিং ফর ইনফরমেশন অ্যান্ড টেস্টিং ট্রুইং রিকল সেটা হবে না। এমফেসাইজ অন দ্য ডমিনেন্ট রোল অফ দ্য টিচার সেটা হবে না। তো শুদ্ধ উত্তরটি হবে অপশন বি। অপশন বিটি রাইট হবে, কারণ এখানে কনস্ট্রাকশন অফ নলেজ আছে। বাচ্চারা নিজে চিন্তা করে কোনো একটি নলেজ বের করে, মানে কোনো একটি সমস্যা বা কোনো একটি পড়া নিজে কনস্ট্রাক্ট করে নলেজ। তো শুদ্ধ উত্তরটি হবে অপশন বি। নেক্সট কোয়েশ্চনটি হচ্ছে মেকিং স্টুডেন্টস মেম্বার্স অফ এ ক্লিনলিনেস কমিউনিটি টু মোটিভেট দেম ফর দ্য সেম। তো বাচ্চাদেরকে ক্লিনলিনেস কমিউনিটি মেম্বার হওয়ার জন্য মোটিভেট করা, অর্থাৎ মেন্টাল হাইজিনের মধ্যে আমরা পেয়েছি দু ধরনের ক্লিনলিনেস, একটা পার্সোনাল আর একটা হচ্ছে সোশিয়াল বা এনভায়রনমেন্টাল। তো বাচ্চাদেরকে যখন আমরা কি করি, ওদেরকে ক্লিনলিনেস কমিউনিটি পরিষ্কার সমাজের একটা মোটিভেট করে ওদের মেম্বার হতে, সোসাইটির যেগুলো নোংরা আছে সেগুলো, অর্থাৎ সবসময় মেন্টাল হাইজিন জিনিসটা ওদেরকে প্রমোট করি ওদের মেম্বার হওয়ার জন্য। তো এনভায়রনমেন্টাল হাইজিন, পার্সোনাল হাইজিন সেটা ফলো করার জন্য। তো এটি কী ধরনের মোটিভেশন? তো বিহেভিয়ারিস্টিক হবে না, হিউম্যানিস্টিক হবে না, কগনিটিভ হবে না, একমাত্র সোশিও কালচারাল কনসেপশন অফ মোটিভেশন সেটাই হবে। কারণ এই যে সোসাইটির কমিউনিটির কথা বলা হয়েছে, সোশিয়াল কালচারাল কনসেপশন, এখানে একটি হবে রাইট আনসার। তো অপশন এ হচ্ছে রাইট আনসার। এরপরে কোয়েশ্চেনটি হচ্ছে which of the following age groups falls under the late childhood category? তো এখানে অপশন দেওয়া আছে 11 to 18 হবে না, কারণ এটা হচ্ছে অ্যাডাল্টহুড, অর্থাৎ তো 11 to 18 ইয়ার্স এজ হচ্ছে অ্যাডোলেসেন্ট পিরিয়ড, অর্থাৎ বাচ্চারা বয়স সন্ধির সময় কৈশোরকাল, সেটাকে বলা হয় অ্যাডোলেসেন্ট পিরিয়ড। তো 11 to 18 ইয়ার্স হচ্ছে অ্যাডোলেসেন্ট পিরিয়ড। এরপর 18 to 24 অর্থাৎ 18+, সেটা হচ্ছে অ্যাডাল্টহুড, অর্থাৎ বাচ্চা যখন পুরোপুরি ম্যাচিউর হয়ে যায়। এরপর হচ্ছে বার্থ টু 6 ইয়ার্স, সেটা হচ্ছে ইনফ্যান্সি, বাচ্চা একদম ছোটোবেলা। এবং 6 to 11 ইয়ার্স হচ্ছে চাইল্ডহুড, 3 to 11 ইয়ার্স হচ্ছে চাইল্ডহুড, এবং 3 থেকে যখন 5 পর্যন্ত হচ্ছে, বা 2 থেকে 5 পর্যন্ত হচ্ছে আর্লি চাইল্ডহুড, এবং 6 থেকে 11 হচ্ছে লেটার চাইল্ডহুড। তো শুদ্ধ উত্তরটি হবে অপশন ডি, অর্থাৎ লেটার চাইল্ডহুড। এখানে বলা হয়েছে লেটার চাইল্ডহুড, সেই জন্য অপশন ডিটি হবে রাইট আনসার। এরপরে কোয়েশ্চনটি হচ্ছে in Lawrence Kohlberg's theory, which level signifies the absence of morality in the true sense? তো লরেন্স কলবার্গের মরাল ডেভেলপমেন্টাল থিওরি আমরা অলরেডি পেয়ে গেছি লরেন্স কলবার্গের। তো সেখানে তিনি মরালিটির উপর 3টি স্টেজ দিয়েছেন, 3টি লেভেল দিয়েছেন, যেমন লেভেল 1, লেভেল 2, লেভেল 3। তো প্রত্যেক লেভেলের আলাদা স্টেজ আছে, 2টি করে স্টেজ আছে, সেপারেট স্টেজ আছে, এবং প্রত্যেক স্টেজে আলাদা বৈশিষ্ট্য আছে। তো এখানে বলা হয়েছে কোন সময়ে কোন লেভেলে বাচ্চার মরালিটি সেটা থাকে না, অর্থাৎ অ্যাবসেন্স থাকে। তো লেভেল 3তে থাকে, পুরোপুরি থাকে, লেভেল 2তেও একটু আস্তে তৈরি হয়, কিন্তু লেভেল 1 অর্থাৎ বাচ্চা যখন একদম ছোট্ট থাকে তখন তার কিন্তু মরাল ডেভেলপমেন্ট হয় না। তো 4 to 10 ইয়ার্স হচ্ছে লেভেল 1-এর বয়স টাইম পিরিয়ড। তো সেই সময় কিন্তু বাচ্চাদের মানে মরাল ডেভেলপমেন্ট হয় না। তো শুদ্ধ উত্তরটি হবে অপশন সি। তো লেভেল 1-এ হচ্ছে প্রি কনভেনশনাল মরালিটি, লেভেল 2 হচ্ছে কনভেনশনাল মরালিটি, এবং লেভেল 3 হচ্ছে পোস্ট কনভেনশনাল মরালিটি। আবার প্রত্যেকটি লেভেলের 2টো করে স্টেজ আছে। তো আর ডিটেলসে যাব না। তো প্রথম শুদ্ধ উত্তরটি হচ্ছে অপশন সি, লেভেল 1,
অর্থাৎ সেই সময় বাচ্চাদের মরালিটি সেটা আসপেক্ট কিন্তু থাকে না বেশ। এরপরে কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ ক্রিয়েটিভিটি? সৃষ্টিশীলতা। ক্রিয়েটিভিটি হচ্ছে সৃষ্টিশীলতা। সৃষ্টিশীলতা জিনিসটি কি? তো আমরা অলরেডি পড়ে নিয়েছি, যদি আপনি আগের ভিডিওগুলো দেখেননি তাহলে ডিটেলস কনসেপ্ট ফরমেশন ভিডিও এখানে এই চ্যানেলে আপনি পেতে পারবেন, যে ভিডিও দেওয়া আছে ক্রিয়েটিভিটি, ইন্টেলিজেন্স, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সব টপিকের উপর ভিডিও দেওয়া আছে, তো আপনি ভিডিওটি খুঁজে বের করে দেখতে পারবেন। তো ক্রিয়েটিভিটি হচ্ছে সৃষ্টিশীলতা বা সৃজনশীলতা। সৃজনশীলতা লিখলে ভালো হবে। সৃজনশীলতা অর্থাৎ যখন কেউ নতুন নিজের মানে কিছু ইনোভেট করে, কোনো অরিজিনাল আইডিয়া ইনোভেট করে, এমন কিছু ইউনিক আইডিয়া ইনোভেট করে অর্থাৎ তৈরি করে, নিজের মন থেকে, নিজের মাথা থেকে, নিজের চিন্তা করে কিছু সৃজন করে, সৃষ্টি করে, সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি। তো এখানে অপশন দেওয়া আছে, তো রাইট আনসারটি হবে ability to identify or prepare original and divergent solution to problems. তো আনসার এ, কোয়েশ্চেন এটি হবে না, কারণ এ ফর্ম অফ ইন্টেলিজেন্স রিফার্স টু স্কিল ডিপেন্ডস অন অ্যাকুমুলেটেড নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, অর্থাৎ আগের নলেজ এবং এক্সপিরিয়েন্সের উপর বেসড, সেটা কিন্তু সৃজনশীলতা নয়, অর্থাৎ ক্রিয়েটিভিটি নয়। এরপর 2 নম্বর অপশন আছে এ ফর্ম অফ ইন্টেলিজেন্স দ্যাট ডিপেন্ডস হেভিলি অন ইনফরমেশন প্রসেসিং স্কিল ইনক্লুডিং দ্য স্পিড অফ প্রসেসিং, সেটাও হবে না। স্পিড অফ প্রসেসিং সেটা হবে না, অ্যাকুরেসি জিনিসটা হবে না, অর্থাৎ স্পিড জিনিসটা হবে না। 4th অপশন আছে ক্রিয়েটিভিটি ইজ বেস্ট ডিফাইন্ড এজ এন আইকিউ অ্যাবাভ 100, সেটাও হবে না। সেটা 100 অ্যাবাভের মানে অ্যাবাভ 100-এর উপর আইকিউ যখন তখন ক্রিয়েটিভিটি, সেটা কিন্তু নয়। 100-এর বেশি আইকিউ সে মানুষটি ক্রিয়েটিভ নাও হতে পারে। কিন্তু শুদ্ধ উত্তরটি হবে অপশন সি, অর্থাৎ এবিলিটি টু আইডেন্টিফাই অর প্রিপেয়ার অরিজিনাল অ্যান্ড ডাইভার্জেন্ট সলিউশন টু প্রবলেম। যে কোনো একটি প্রবলেমসে কোনো একটি সমস্যা পড়ার পর সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো একটি অরিজিনাল চিন্তা, মানে যেটা অন্য কেউ ভাবেনি, যেমন কোনো একটি প্রবলেমে পড়েছেন আপনি, পানির সমস্যা বা অন্য যে কোনো একটি সমস্যা, তো একজন ক্রিয়েটিভ মানুষ এমন একটি চিন্তা বের করবে, এমন একটি সমাধান বের করবে যার দরুন সেই অঞ্চলের মানুষরা পানি পেতে পারে, বা এমন একটি ডাইভার্জেন্ট সলিউশন, অনেক ধরনের সলিউশন সমাধান বের করতে পারবে এবং সেটা থেকে যে কোনো একটা সমাধান বেছে নেবে। তো অপশন সিটি হচ্ছে রাইট আনসার। সবসময় মনে রাখবে যে ক্রিয়েটিভিটি, সৃজনশীলতার অরিজিনাল চিন্তা থাকে, অরিজিনাল থিঙ্কিং বা অরিজিনাল আইডিয়া, ইনোভেটিভ আইডিয়া রিলেটেড টু ক্রিয়েটিভিটি, এবং ডাইভার্জেন্ট সলিউশন থাকবে। সবসময় সেই ক্রিয়েটিভ মানুষটি অনেক ধরনের চিন্তা, অনেক ধরনের সমাধান সে বের করবে, সেটাই হচ্ছে ক্রিয়েটিভ মানুষের গুণাবলী। এরপরে কোয়েশ্চেন হচ্ছে ফিটিং নিউ ইনফরমেশন ইনটু এক্সিস্টিং স্কিমা ইজ নোন এজ। তো স্কিমা ওয়ার্ডটি জন পিয়াজেট ইন্ট্রোডিউস করেছেন। তো স্কিমা হচ্ছে মেন্টাল ফ্রেমওয়ার্ক। তো আমরা মাথায় আমাদের কোনো মেন্টালে কোনো একটি ইমেজ যে ঢুকিয়ে দিই, যে কোনো প্রত্যেক জিনিসের, যে কোনো শব্দের, যে কোনো কনসেপ্টের রিলেটেড আমরা আমাদের মাথায় অনেক ধরনের ইমেজ থাকে, মেন্টাল ফ্রেমওয়ার্ক যাকে বলে, মেন্টাল ইমেজ যাকে বলে, তো সেই হচ্ছে স্কিমা। তো এখানে ফিটিং নিউ ইনফরমেশন, নতুন কোনো ইনফরমেশন আমাদের এক্সিস্টিং স্কিমাতে যখন ঢুকিয়ে দিই সেটাকে কি বলে। তো এখানে অপশন দেওয়া আছে অ্যাকোমোডেশন, ইকুইলিব্রেশন, অ্যাসিমিলেশন আর 40-80। তো রাইট আনসারটি হবে অ্যাসিমিলেশন, অর্থাৎ যখন আমরা নতুন কোনো কিছু ইনফরমেশন আমাদের মাথার মধ্যে, স্কিমার মধ্যে ঢুকিয়ে নিই, সেটা হচ্ছে অ্যাসিমিলেশন। আবার অ্যাকোমোডেশন হচ্ছে যখন আমরা আমাদের মাথার মধ্যে কোনো নতুন কিছু মডিফাই কোনো একটি ইনফরমেশন যখন ঢুকিয়ে দেই তখন সেটা হচ্ছে অ্যাকোমোডেশন। সবসময় মনে রাখবে যে অ্যাকোমোডেশনে মডিফাই জিনিসটা
থাকবে। যখন আমরা কোনো একটি ইনফরমেশন মডিফাই করি, প্রথমে অ্যাসিমিলেট করলাম, এরপর মডিফাই, এরপর অ্যাকোমোডেশন আসবে। প্রথমে অ্যাসিমিলেট করার পর হঠাৎ কোনো একটা ইনফরমেশন আমরা যখন মডিফাই করি আবার আমাদের স্কিমার মধ্যে ঢুকাই, সেটা হচ্ছে অ্যাকোমোডেশন। কিন্তু প্রথমে ফ্রেশ কোনো ইনফরমেশন, নতুন কোনো ইনফরমেশন আমাদের মাথার মধ্যে, আমাদের স্কিমার মধ্যে যখন ঢুকিয়ে নিই, সেটা হচ্ছে অ্যাসিমিলেশন। এবং ইকুইলিব্রেশন হচ্ছে এই দুইটার মধ্যে ব্যালেন্স। এই অ্যাকোমোডেশন এবং অ্যাসিমিলেশনের মধ্যে যখন ব্যালেন্স করি, তখন সেটা হচ্ছে ইকুইলিব্রেশন। রাইট অ্যান্সারটি হচ্ছে অ্যাসিমিলেশন, অপশন সি। এরপরে কোয়েশ্চেনটি হচ্ছে, এনিওয়ান ক্যান বিকাম অ্যাংরি, দ্যাট ইজ ইজি, বাট টু বি অ্যাংরি উইথ দ্য রাইট পারসন টু দ্য রাইট ডিগ্রি অ্যাট দ্য রাইট টাইম ফর দ্য রাইট পারপাস অ্যান্ড ইন দ্য রাইট ওয়ে, দ্যাট ইজ নট ইজি। দিস ইজ রিলেটেড টু, তো রাগ করা স্বাভাবিক, যে কোনো মানুষ রাগ করতে পারে, কিন্তু রাইট টাইমে, ঠিক সময়ে, সেই এক্স্যাক্ট মানুষের উপর, সেই এক্স্যাক্ট টাইমে, মোমেন্ট, সবগুলো মিলিয়ে যখন আমরা কী করি, আমাদের ইমোশনের আউটবার্স্ট করি, অর্থাৎ এক্সপ্রেস করি, সেটাই হচ্ছে কিন্তু ইমোশনাল ডেভেলপমেন্ট। তো ইমোশনাল ডেভেলপমেন্ট হচ্ছে যখন আমরা রাইট টাইমে, রাইট সময়ে, রাইট মানুষের উপর আমরা রাগ করি, তখন সেটাই হচ্ছে ইমোশনাল ডেভেলপমেন্ট। অর্থাৎ ইমোশন ডেভেলপমেন্টের একটি অ্যাসপেক্ট হচ্ছে সেটা, অর্থাৎ রাইট, বিনা রিজনে, বিনা কোনো জিনিস মানে একটি অবভিয়াস রিজনে একজনের উপর রাগ অন্যজনের উপর যখন আমরা জেড়ে দিই, সেটা কিন্তু ইমোশনালি ইমেচিউর হয়ে যায় আমরা। কিন্তু যখন আমরা রাইট টাইমে, রাইট মোমেন্টে আমরা যদি রাগ করি, সেই এক্স্যাক্ট মানুষের উপর রাগ করি, তাহলে সেটা কিন্তু ইমোশনাল ডেভেলপমেন্ট। বাকি কোনো অপশন আসবেই না, কারণ রাগ, অ্যাঙ্গার ইজ রিলেটেড টু ইমোশন। অ্যাঙ্গার হচ্ছে আমাদের ইমোশন, একটা ইমোশন, যেমন স্যাডনেস, দুঃখ, কষ্ট, হ্যাপিনেস, সেটাও কিন্তু ইমোশনের একটা আসপেক্ট। তো তেমনি অ্যাঙ্গারও হচ্ছে ইমোশনের একটি দিক। অ্যাঙ্গার হচ্ছে বা স্যাডনেস, এরপর হ্যাপিনেস, অ্যাফেকশন, লাভ, সেগুলো হচ্ছে ইমোশনাল আসপেক্ট। সোশিয়াল হবে না, কগনিটিভ হবে না, ফিজিক্যাল হবে না। তো রাইট অ্যান্সারটি হচ্ছে অপশন এ, ইমোশনাল ডেভেলপমেন্ট। এরপরে কোয়েশ্চেনটি হচ্ছে, ইন ডেফিসিয়েন্সি ইন দ্য অ্যাবিলিটি টু রাইট অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইম্পেয়ার্ড হ্যান্ডরাইটিং ইজ এ সিমটম অফ কি? তো অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছিলাম, সেটার উত্তর হবে অপশন এ, অর্থাৎ ডিসগ্রাফিয়া। ডিসগ্রাফিয়া হচ্ছে রিলেটেড টু রাইটিং, মানে ডেফিসিয়েন্সি ইন দ্য অ্যাবিলিটি টু রাইট, ভালো করে লিখতে পারবে না ছেলেটা, কোঅর্ডিনেশনে প্রবলেম হবে, কিছু লিখতে চাইবে কিন্তু লিখতে প্রবলেম হবে, সেটা হচ্ছে ডিসগ্রাফিয়া। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ডিসপ্লেক্সিয়া হচ্ছে অলরেডি ডিসকাস করে নিয়েছি, আমাদের যে মোটর অ্যাক্টিভিটি, কোঅর্ডিনেশনে প্রবলেম, সেটা হচ্ছে ডিসপ্লেক্সিয়া। ডিসক্যালকুলিয়া, ম্যাথসে প্রবলেম হবে। ডিসলেক্সিয়া, পড়তে রিডিং প্রবলেম হবে। কোঅর্ডিনেশনে রিডিং প্রবলেম, প্রোনাউন্সিয়েশন প্রবলেম, সেটা হচ্ছে ডিসলেক্সিয়া। তো রাইট অ্যান্সারটি হচ্ছে ডিসগ্রাফিয়া, অপশন এ। এরপরে কোয়েশ্চেনটি হচ্ছে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অর্থাৎ ব্যক্তিগত পার্থক্য ইন ডেভেলপমেন্ট অফ চিলড্রেন ক্যান বি অ্যাট্রিবিউটেড টু হেরিডিটি, সেটা হবে না কিন্তু। এনভায়রনমেন্ট অনলি, সেটাও কিন্তু হবে না। নিদার হেরিডিটি নর এনভায়রনমেন্ট, সেটা হবে না। ইন্টারপ্লে অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ বংশগতি এবং সমাজ, সেটার মধ্যে যখন ইন্টারপ্লে হয়, মানে একটার সাথে আরেকটা মিক্স হয়, সিনথেসাইজ যখন হয়, তখন কিন্তু ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট জিনিসটা গ্রো হয়। অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস আমরা পেয়েছি, যে অলরেডি ডিসকাস করে নিয়েছিলাম আগের ভিডিওতে। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস হচ্ছে, একটি হচ্ছে অ্যাকুয়ার্ড এবং আরেকটি হচ্ছে হেরেডিটরি। তো অর্থাৎ এখানে পেতে পারবেন যে একটি অ্যাকুয়ার্ড, অর্থাৎ আমরা অ্যাকুয়ার করি, অর্থাৎ আমরা নিজের ট্যালেন্টে আমরা সেটি অ্যাকুয়ার করি। আরেকটি হচ্ছে হেরেডিটি, অর্থাৎ বংশগতি। তো এখানে রাইট অ্যান্সারটি হচ্ছে ইন্টারপ্লে অফ হেরেডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। দুটোর মধ্যে সিনথেসাইজ হয়ে যখন, মানে মিক্স হয়ে যখন কিছু তৈরি হয়, তখন সেটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, মানে তখন ইন্ডিভিজুয়াল ডিফারেন্স জিনিসটা গ্রো হয়। এরপরে কোয়েশন হচ্ছে, হিউম্যান ডেভেলপমেন্ট, মানব বিকাশ কি? তো এটা ইজি কোয়েশ্চেন, অলরেডি আমরা এর আগে ডিসকাস করে নিয়েছিলাম। অপশন ডি হবে রাইট অ্যান্সার, বোথ কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ। অর্থাৎ
হিউম্যান ডেভেলপমেন্ট জিনিসটা, মানব বিকাশ হচ্ছে কোয়ান্টিটেটিভ, অর্থাৎ যেগুলো আমরা মাপতে পারি, পরিমাপ করতে পারি, ওজন বা হাইট সেগুলো, এবং কোয়ালিটেটিভ হচ্ছে যেগুলো যেমন ইন্টেলিজেন্স কোয়ালিটি, এরপরে হচ্ছে অ্যাটিটিউড, এরপর হচ্ছে ইন্টারেস্ট। তো সেগুলো হচ্ছে কোয়ালিটেটিভ আসপেক্ট, এবং কোয়ান্টিটেটিভ আসপেক্ট যেমন 5.6 ইঞ্চি আমার হাইট, যেমন বা কারোর হাইট 6.1 ইঞ্চি, তো সেটা কিন্তু আমরা পরিমাপ করতে পারি এক্স্যাক্ট। বা ওজন কারোর 55 কিলো, কারোর 961 কিলো, তো সেগুলো আমরা এক্স্যাক্ট পরিমাপ করতে পারি, সেগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ। তো ডেভেলপমেন্ট হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ, কিন্তু গ্রোথ হচ্ছে অনলি কোয়ান্টিটেটিভ, গ্রোথ অনলি কোয়ান্টিটেটিভ, অর্থাৎ গ্রোথ শুধুমাত্র আমরা ফিজিক্যাল জিনিসটা যেগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে গ্রোথ। তো এরপরে কোয়েশ্চন হচ্ছে দ্য নেচার নার্চার ডিবেট রেফার্স টু নেচার নার্চার, অর্থাৎ প্রকৃতি এবং নার্চার খেয়াল করে, নার্চার অর্থাৎ নরিশ করা যেটাকে বলে, সেটা রিলেটেড টু কি? তো শুদ্ধ উত্তরটি হবে অপশন এ, জেনেটিক্স অ্যান্ড এনভায়রনমেন্ট। তো নেচার ইজ রিলেটেড টু জেনেটিক্স, নার্চার রিলেটেড টু এনভায়রনমেন্ট। তো শুদ্ধ উত্তরটি হবে অপশন এ। নেক্সট কোয়েশ্চনটি হচ্ছে In his theory of cognitive development, John Piaget explains cognitive structure in terms of কি? তো এটা ভেরি ইজি কোয়েশ্চেন, জেডপিডি হবে না, কারণ জেডপিডি হচ্ছে লেভ ভাইগটস্কির ধারণা, লেভ ভাইগটস্কি দিয়েছেন জেডপিডি। স্টিমুলাস রেসপন্সও হবে না, সাইকোলজিক্যাল টুলসও হবে না। শুদ্ধ উত্তরটি হবে স্কিমা। স্কিমা জিনিসটা রিলেটেড টু জন পিয়াজে। স্কিমা বা অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, অ্যাডপ্টেশন, এরপর হচ্ছে অ্যাডাপ্টেশন, এরপর হচ্ছে ইকুইলিব্রিয়াম, এই ওয়ার্ডগুলো রিলেটেড টু জন পিয়াজে। তো শুদ্ধ উত্তরটি হবে অপশন ডি, জন পিয়াজে। এরপরে কোয়েশ্চনটি হচ্ছে ইন ভাইগটস্কিস থিওরি হুইচ অ্যাসপেক্ট অফ ডেভেলপমেন্ট গেটস নেগলেক্টেড? কোনটি ভাইগটস্কির যে সোশিয়াল থিওরি দিয়েছিলেন, সোশিয়াল কনস্ট্রাকটিভিজম থিওরি, ওনার মধ্যে কোনটি থিওরি মানে কোনটি অ্যাসপেক্ট নেগলেক্ট করেছেন তিনি? সোশিয়াল দিয়েছেন, বায়োলজিক্যাল তিনি দেননি, কিন্তু কালচারাল দিয়েছেন, বায়োলজিক্যাল দেননি, লিঙ্গুইস্টিক দিয়েছেন। অর্থাৎ সোশিয়াল, রাইট, কালচারাল, লিঙ্গুইস্টিক, এই তিনটি অ্যাসপেক্ট তিনি দিয়েছিলেন, কিন্তু বায়োলজিক্যাল জিনিসটি দেননি। বায়োলজিক্যাল যেগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল অর্থাৎ জৈবিক যেগুলো, সেগুলো তিনি সেটার উপর তিনি একমাত্র ফোকাস করেছেন সোশিয়াল অ্যাসপেক্ট, সেই জন্য ওনাকে বলা হয় সোশিয়াল কনস্ট্রাকটিভিস্ট। আরেকটি কোয়েশ্চেন আসতে পারে যেমন কাকে রেডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট বলে? রেডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট কাকে বলে? সেটা উত্তরটি হচ্ছে জন পিয়াজে হচ্ছেন রেডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট। তো নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে which of the following stages are involved when infants think with their eyes, ears and hands? অর্থাৎ ওদের চক্ষু, কান এবং হাত দ্বারা যখন বাচ্চা মানে চিন্তা করে, কোন সময় চিন্তা করে? তো এটা ভেরি ইজি কোয়েশ্চেন। যদি আপনি জন পিয়াজের 4টি স্টেজ পড়েছেন তাহলে আপনি ইজিলি বলতে পারবেন। তো সেটা হচ্ছে শুদ্ধ উত্তরটি হচ্ছে অপশন সি, অর্থাৎ সেন্সরি মোটর স্টেজ। সেন্সরি মোটর, সেন্স রিলেটেড যেগুলো, সেন্সরি মোটর অর্থাৎ সেন্স এবং মোটর অর্থাৎ সঞ্চালনা করা, যেমন মুভমেন্ট করা। তো আইজ, ইয়ার্স, হ্যান্ডস এগুলি হচ্ছে আমাদের সেন্সের পার্ট। 5 সেন্স যেমন আছে, দেখা, শোনা, এরপরে ফিল করা, এগুলো হচ্ছে 5 সেন্স। তো এই সময় সেন্সরি মোটর স্টেজ অর্থাৎ জন্ম থেকে বার্থ টু 2 ইয়ার্স, 0 to 2 ইয়ার্স, অর্থাৎ জন্ম থেকে 2 বছর পর্যন্ত সময়কালে সেন্সরি মোটর স্টেজ বলা হয়, মানে জন পিয়াজেটের কগনিটিভ ডেভেলপমেন্টাল থিওরির মতে। তো যেখানে তিনি 4টি স্টেজ বলছেন, সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কনক্রিট অপারেশনাল স্টেজ এবং ফর্মাল অপারেশনাল স্টেজ। তো শুদ্ধ প্রথম মানে এই প্রথম স্টেজ অর্থাৎ সেন্সরি মোটর স্টেজে বাচ্চারা নিজের চোখ, কান এবং ফিলিংস সেগুলো ইউজ করে, সেই স্টেজে সেগুলো দিয়ে তারা ডেভেলপ হয়। তো শুদ্ধ উত্তরটি হবে অপশান সি, সেন্সরি মোটর স্টেজ। যদি আপনি
এর উপর মানে কগনিটিভ থিওরি অফ জন পিয়াজেটের উপর ভিডিওটি দেখুননি, তাহলে উপরে দেওয়া এই লিঙ্কটিতে আপনি ক্লিক করলে সেই ডিটেলস ভিডিওটি আপনি বুঝতে পারবেন। যদি আপনি কনসেপ্ট ফরমেশন করতে না পারেন তাহলে কিন্তু আপনার যে কোনো কোয়েশ্চেন হলে আপনি একটু কনফিউজ হয়ে যাবেন। সেই জন্য আপনার কনসেপ্ট ফরমেশন খুব বেশি ইম্পর্ট্যান্ট। নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ফর্ম অফ স্টার্নবার্গস ট্রায়ার্কিক থিওরি অফ ইন্টেলিজেন্স। তো স্টার্নবার্গ তিনটি উপাদানের একটি থিওরি দিয়েছিলেন ইন্টেলিজেন্সের, যেখানে প্রথমটি হচ্ছে প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স, অর্থাৎ স্ট্রিট স্মার্টস অ্যান্ড কমন সেন্স, যাদের কমন সেন্স কোনো একটি প্র্যাকটিক্যাল প্রবলেমে কোনো একটি প্রবলেমে পড়লে নিজের প্র্যাকটিক্যাল নলেজ দিয়ে সেই প্রবলেম থেকে উদ্ধার হয়ে যায় যারা, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ। এরপর হচ্ছে ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স, তো যখন কোনো একটি প্রবলেমে পড়েছেন তখন সে প্রবলেম থেকে মুক্ত হওয়ার জন্য কোনো একটি ইনোভেটিভ আইডিয়া দিয়ে সেই প্রবলেম থেকে মুক্ত হলো, সেটা হচ্ছে ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স। এরপর হচ্ছে অ্যানালাইটিক ইন্টেলিজেন্স, অর্থাৎ কোনো একটি প্রবলেমে পড়ার পর একাডেমিক প্রবলেম সলভিং এবং কম্পিটিশন রিলেটেড যেগুলো হচ্ছে অ্যাসপেক্ট আছে সেগুলি হচ্ছে অ্যানালাইটিক্যাল ইন্টেলিজেন্স। তো এই তিনটি উপাদান দিয়েছিলেন স্টার্নবার্গ, সেই জন্য এই তিনটির জন্য ওনার থিওরিকে বলা হয় ট্রায়ার্কিক থিওরি অফ ইন্টেলিজেন্স। তো এখানে বলা হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ ফর্ম অফ স্টার্নবার্গস ট্রায়ার্কিক থিওরি অফ ইন্টেলিজেন্স। তো এক্সপেরিমেন্ট কিন্তু এখানে নেই, রিসোর্সফুল নেই, ম্যাথমেটিক্যাল নেই, প্র্যাকটিক্যাল আছে, অর্থাৎ অপশন এ রাইট আনসার। এখানে দেখতে পাচ্ছেন প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স। তো আমি এই গ্রাফটা দিয়েছি আপনার সুবিধার্থের জন্য, গ্রাফ দিলে আপনি বুঝতে পারবেন সেই জন্য দিয়েছি। তো শুদ্ধ উত্তরটি হবে অপশন এ প্র্যাকটিক্যাল নলেজ। তো আপনাকে উপাদানগুলো শিখতে লাগবে যে স্টার্নবার্গস ট্রায়ার্কিক থিওরি অফ ইন্টেলিজেন্সে কী কী উপাদান আছে, যেমন প্র্যাকটিক্যাল, অ্যানালিটিক্যাল, ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স। এছাড়াও আরও কিছু সাব টাইপ আছে, এগুলো আপনি দেখলে ভালো হবে। এরপরে কোয়েশ্চেন হচ্ছে, হু ডেভেলপ দ্য ফার্স্ট ইন্টেলিজেন্স টেস্ট। তো ফার্স্ট ইন্টেলিজেন্স টেস্ট কে ডেভেলপ করেছিলেন? তো ভেরি ইজি কোয়েশ্চেন, তো সেটা হচ্ছে আলফ্রেড বাইনেট হচ্ছেন যিনি প্রথম কোনো একটি ইন্টেলিজেন্স টেস্ট তৈরি করেছিলেন, এবং ওনার একটি থিওরি আছে যাকে বলা হয় ইউনিফ্যাক্টর থিওরি বা সিঙ্গল ফ্যাক্টর থিওরি বাই আলফ্রেড বাইনে দিয়েছেন ইউনিফ্যাক্টর বা সিঙ্গল ফ্যাক্টর। তিনি হচ্ছেন প্রথম ইন্টেলিজেন্স টেস্ট ডেভেলপ করেছিলেন। এরপর আপনি পাবেন অনেক থিওরি, যেমন ট্রায়ার্কিক থিওরি, গ্রুপ ফ্যাক্টর থিওরি, মাল্টিফ্যাক্টর থিওরি, মাল্টিপল ইন্টেলিজেন্স, স্যাম্পলিং থিওরি, অনেক থিওরি আছে, 8টি থিওরি আছে, যেগুলো আমরা এই চ্যানেলটিতে আপনি দেখতে পারবেন। কিছু আছে ইন্টেলিজেন্স থিওরি, পার্সোনালিটি, সেগুলোর উপর বিশদভাবে অনেক ভিডিও আছে, আপনি বেছে বের করতে পারবেন। তো আজকের জন্য এতটুকুই হচ্ছে এমসিকিউ। নেক্সট ভিডিওতে আমরা আরও 20টি কোয়েশ্চেন এমসিকিউ ভালো করে ডিসকাস করব। যখন আপনি কোনো ডিসকাসড ভিডিও দেখবেন তখন আপনি লাভবান হবেন, কারণ আপনি সিম্পলি এমসিকিউ দেখে মুখস্থ করে কোনো লাভ হবে না এক্সামে, কারণ আপনার যদি কনসেপ্টটা ক্লিয়ার না হয়। তো সেই জন্য আপনি এই ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, সো দ্যাট আপনি এরকম ডিটেইলড অ্যানালাইটিক কিছু এমসিকিউ পেতে পারবেন রেগুলারলি। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।